নমস্কার বন্ধুরা, নেপালে আবারও একটি মর্মান্তিক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটে গেছে। নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সরিয়া এয়ারলাইন্সের একটি বিমান 19 জনকে নিয়ে টেক অফ করছিল। সে সময় প্লেনটি ক্র্যাশ করে। পাইলট বাদে 18 জনই অন দ্য স্পট মারা যান। পাইলটও আহত হয়েছেন, তার চোখে আঘাত লেগেছে, কিন্তু ভীষণ ভাগ্যের জোরে তিনি বেঁচে গেছেন। ব্যুরো অফ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট আর্কাইভস, এই সংস্থাটি সারা বিশ্বের বিভিন্ন দেশের যে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে, প্লেন ক্র্যাশগুলো হয়ে থাকে, সেগুলোর একটি ডেটা বা রেজিস্টার মেনটেন করে। তাদের রিপোর্ট অনুযায়ী বিগত 50 বছরে নেপালে 68টিরও বেশি ফ্যাটাল এয়ারক্রাফট ইনসিডেন্ট হয়েছে, যার ফলে আজ পর্যন্ত 900রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। নেপালে প্রতি বছর অ্যাভারেজে অ্যাটলিস্ট একটি ফ্যাটাল এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ঘটে থাকে। কেন নেপালে প্লেনে যাতায়াত করা এতটা রিস্কি? কেন নেপালের আকাশ এতটা বিপদসংকুল, এতটা মারাত্মক? সেটাই আজকে বলবো। এর পেছনে শুধুমাত্র একটি না, অনেকগুলো কারণ দায়ী রয়েছে। তবে তার মধ্যে সবচেয়ে প্রথম আর প্রধান কারণ সেটি হলো নেপালের টোপোগ্রাফি, অর্থাৎ নেপালের যে ভূপ্রকৃতি রয়েছে সেটা। আপনারা সবাই জানেন, নেপাল গিরিখাত, ক্যানিয়ন, পাহাড়, নদী দিয়ে ঘেরা একটা ভীষণ সুন্দর দেশ। নেপালে রয়েছে মাউন্ট এভারেস্ট, কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে পদে পদে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর মৃত্যুর হাতছানিও। নেপালের এই যে ভূপ্রকৃতি, এই যে টোপোগ্রাফি, সেখানে নেপালের যে এয়ারপোর্টগুলো রয়েছে সেগুলো বিভিন্ন পাহাড়ের মাঝখানে, গিরিখাতের একেবারে পাশে, এমন জায়গায় অবস্থিত যে জায়গাগুলোতে ল্যান্ড করা বা সেখান থেকে টেক অফ করা একটা ভীষণ চ্যালেঞ্জিং টাস্ক। এই যে পাহাড়ে আর গিরিখাত দিয়ে ঘেরা যে এয়ারপোর্টগুলো রয়েছে, সেই এয়ারপোর্টে যে এয়ার স্ট্রিপটা থাকে, যেখান থেকে এয়ারক্রাফট ছুটে গিয়ে টেক অফ করে বা ল্যান্ডিংয়ের সময় যে এয়ার স্ট্রিপে ল্যান্ড করে, সেই এয়ার স্ট্রিপের যে লেংথ বা দৈর্ঘ্য থাকে সেটা অন্যান্য দেশের নর্মাল এয়ার স্ট্রিপ থেকে অনেকটা ছোট থাকে, যার ফলে সব প্লেনের পক্ষে কিন্তু সেই ছোট এয়ার স্ট্রিপে ল্যান্ডিং করা সম্ভব হয় না। কিছু স্পেশাল টাইপের এয়ারপ্লেন, যেমন সিঙ্গেল ইঞ্জিন এয়ারপ্লেনগুলো, সেগুলোই এই ছোট এয়ার স্ট্রিপে ল্যান্ড করতে পারে, তাও যথেষ্ট ঝুঁকি নিয়ে। আর শুধুমাত্র এয়ারক্রাফটের ল্যান্ডিংয়েই যে প্রবলেম হয় তা নয়, তার সাথে সাথে যে পাইলট সেই এয়ারক্রাফটটি চালাচ্ছেন তাকেও খুব নিখুঁতভাবে, ভীষণ প্রিসিশনের সাথে সেই শর্ট যে এয়ার স্ট্রিপ রয়েছে সেখানে ল্যান্ড করতে হয়। তাই বুঝতেই পারছেন নেপালের এয়ারপোর্টগুলো থেকে এয়ারক্রাফটের টেক অফ করা বা সেখানে ল্যান্ড করা কেন এতটা বিপজ্জনক। এছাড়া নেপালে যে এয়ারপোর্টগুলো রয়েছে তাদের প্রত্যেকটিরই অল্টিটিউড, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে যে উচ্চতা, সেটা কিন্তু অনেকটা বেশি। সেই উচ্চতায় বাতাস হালকা পাতলা হয়ে আসে। সেই থিন এয়ারে এয়ারক্রাফটকে টেক অফ করতে হলে অনেক বেশি স্পিড নিয়ে টেক অফ করতে হয়, যার ফলে সামান্য ভুলেও এয়ারক্রাফট ক্র্যাশ করার পসিবিলিটি অনেক বেড়ে যায়। ফ্রিকোয়েন্ট প্লেন অ্যাক্সিডেন্টের পেছনে যে সেকেন্ড কারণটি রয়েছে সেটি হলো নেপালের ওয়েদার। নেপালের এয়ারপোর্টগুলোর চারপাশে যেহেতু মাউন্টেনিয়াস রিজিয়ন দিয়ে ঘেরা, পাহাড় দিয়ে, গিরিখাত দিয়ে ঘেরা, তাই সে সমস্ত জায়গায় খুব তাড়াতাড়ি চোখের পলকে ওয়েদার চেঞ্জ হয়ে যেতে পারে। যেখানে এই মুহূর্তে সামনেটা পুরো পরিষ্কার, সেখানে মুহূর্তের মধ্যে মেঘ নেমে আসতে পারে। সামনের যে দৃশ্যমানতা, যে ভিসিবিলিটি, সেটা পুরো ব্লক হয়ে যেতে পারে। এরকম ভীষণ ফ্রিকুয়েন্টলি সাডেনলি ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে নেপালে আজ পর্যন্ত প্রচুর প্লেন অ্যাক্সিডেন্ট ঘটেছে। এমনও হয়েছে যে সামনে মেঘ নেমে আসাতে পাইলটের সামনে যে দৃশ্যমানতা, যে ভিসিবিলিটি, সেটা ব্লক হয়ে গেছে, আর প্লেন গিয়ে সজোরে ধাক্কা মেরেছে পাহাড়ের গায়ে। একটা এয়ারক্রাফট চালাতে হলে পাইলটের সামনে যে ভিসিবিলিটি কতটা হতে হবে সেই নিয়ে বিভিন্ন গাইডলাইন্স আর রুলস রয়েছে, কিন্তু নেপালের যারা পাইলট, তার সাথে যারা এয়ারক্রাফট বিশেষজ্ঞ, তারা বারবার বলেছেন যে নেপালের এয়ারপোর্টগুলো এমন একটা ওয়েদারের মাঝখানে অবস্থান করছে যেখানে সমস্ত রকম রুল যদি স্ট্রিক্টলি মানা হয় তাহলে কোনো পাইলটের পক্ষে সম্ভব হবে না সেখানে টেক অফ করা বা সেখানে ল্যান্ডিং করা। তাই অনেক ক্ষেত্রে পাইলটেরা ভাগ্যের ওপর ভরসা করে, নিজের ইনস্টিংক্টের উপর ভরসা করে সামনে এগিয়ে যান, আর তার মধ্যে অনেক ক্ষেত্রেই দুর্ভাগ্যবশত এরকম প্লেন ক্র্যাশ ঘটে থাকে। তৃতীয় সবচেয়ে বড় কারণটি হলো নেপালের এয়ারক্রাফট ইনফ্রাস্ট্রাকচার।
নেপালে এয়ারপোর্টগুলোতে ওয়েদার ফোরকাস্টিংয়ের জন্য, অর্থাৎ কীরকম আবহাওয়া হতে চলেছে সেটা জানার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, যে পরিকাঠামো দরকার তা অনেক ক্ষেত্রে অনুপস্থিত। আর শুধুমাত্র যে গ্রাউন্ড ইনফ্রাস্ট্রাকচারই সেখানে ল্যাক করছে সেটা নয়, তার সাথে সাথে নেপালের এয়ারলাইন্সগুলো যে সমস্ত এয়ারক্রাফটগুলো অপারেট করছে সেগুলোরও যথেষ্ট বয়স হয়ে গেছে। এক একটি এয়ারক্রাফট 15 থেকে 20, 25, 30 বছর পুরনো। সেই এয়ারক্রাফটগুলোতে মেনটেনেন্সের জন্য হাই কস্টিং হয়, কারণ যত পুরনো এয়ারক্রাফট হবে তার মেনটেনেন্স করতে খরচাও তত বেশি হবে। এত বছরের পুরনো এয়ারক্রাফটগুলো স্বাভাবিকভাবেই প্লেন ক্র্যাশের রিস্ক আরও বাড়িয়ে তোলে। নেপালের ইকোনমির পক্ষে রেগুলারলি এয়ারক্রাফটের মেনটেনেন্স করাও অনেক সময় পসিবল হয় না, তাই অনেক মডার্ন পার্টস এখন আপডেট হয়ে যাওয়া সত্ত্বেও এই এয়ারক্রাফটগুলো অনেক পুরনো পার্টস দিয়ে এখনও যাতায়াত করে যাচ্ছে। যেমন অনেক এয়ারক্রাফটে মডার্ন যে রেডার সিস্টেম আছে সেটা কিন্তু এখনও আপডেট হয়নি। আর সবশেষে যে কারণটি সারা বিশ্বের বিভিন্ন বিশেষজ্ঞরা বারবার করে মেনশন করেছেন, নেপালে যে সিভিল অ্যাভিয়েশন অথরিটি রয়েছে, অর্থাৎ সমস্ত এয়ারলাইন্সের যে রুলস রেগুলেশন ঠিক করে পালন করছে কিনা সেগুলো চেক করা যাদের কাজ, সেই সিভিল অ্যাভিয়েশন অথরিটি নেপালের প্রত্যেকটা এয়ারপোর্টকে মেনটেন করছে, সেগুলোর রক্ষণাবেক্ষণের জন্য দায়ী। অর্থাৎ তারা নিজেরা যেই রক্ষণাবেক্ষণের কাজ করছে সেটার ইন্সপেকশন, সেটার চেকিং, সেটাও তারা নিজেরাই করছে। একটা উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝাই যে আমাকে কোনো একটা কাজ করতে দেওয়া হয়েছে, কিন্তু সেই কাজটি আমি ঠিক করে করেছি কিনা সেটা চেক করার যে দায়িত্ব সেটাও আমাকেই দেওয়া হয়েছে। কাজটা যেই করছে, কাজের ইন্সপেকশনও সেই করছে। তাহলে কি করে এনশিওর করা যেতে পারে যে সেই কাজটা সম্পূর্ণ ঠিক করে করা হয়েছে? আমাদের দেশ ভারতে এয়ারক্রাফট রিলেটেড সমস্ত রেগুলেশনের দায়িত্ব পালন করে DGCA, ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। আর অন্যদিকে মোস্ট অফ দ্য এয়ারপোর্টের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া AAI এর কাছে। কিছু কিছু এয়ারপোর্ট আদানি গোষ্ঠীও এখন মেনটেন করছে। তাই রেগুলেশন বডি আর এয়ারপোর্ট মেনটেন্যান্সের যে সংস্থা তারা কিন্তু দুটো সেপারেট এন্টিটি, অর্থাৎ সেপারেট সংস্থা। কিন্তু নেপালের ক্ষেত্রে এই দুটো বিষয়ই কিন্তু একটি সংস্থা তত্ত্বাবধান করছে, সেটি হলো সিভিল অ্যাভিয়েশন অথরিটি অফ নেপাল। তাই স্বভাবতই এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট জেনারেট হয়ে যায় যে যেই সংস্থাটি নিজে রক্ষণাবেক্ষণের কাজ করছে তার ইন্সপেকশনও সে নিজেই কী করে করতে পারে। এই পয়েন্টটি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞরা বারবার তুলে ধরেছেন। তারা বারবার নেপাল গভর্নমেন্টকে বলেছেন যে এই দুটো বডিকে যেন আলাদা করে দেওয়া হয়, সেপারেট করে দেওয়া হয়, দুটো সেপারেট অটোনোমাস বডি যেন এই দুটো কাজে নিযুক্ত থাকে। কিন্তু আজ পর্যন্ত সেটা বাস্তবায়িত হয়নি। 2013 সাল থেকেই ইউরোপিয়ান ইউনিয়ন নেপালের কোনো প্লেনকে ইউরোপিয়ান এয়ার স্পেসে অ্যালাউ করে না। কেন করে না তার কারণ হলো নেপালের এয়ারক্রাফটগুলোর, এয়ারলাইন্সগুলোর এরকম বিভিন্ন পরিকাঠামোগত ত্রুটি আর ল্যাক অফ অ্যাডমিনিস্ট্রেশন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ইনফরমেটিভ মনে হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এরকমই আরও কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি।